আমার কাছে মনে হইতো কি আমি যেন কতটা ক্ষুধার্ত, আমার জন্য একটু ভালো খাওয়া উচিত। কতদিন যেন তেরাস, আমি খাই না, আমি ভালো একটা পোশাক পরি, আমি একটু আম্মুর কাছে যাই, মায়ের কাছে যাই, গেলে মনে হয় একটু ভালো খাইতে পারবো। 2021 সালে একটা বিয়েতে সে মানে বরযাত্রী হয়ে এসেছিল, এখান থেকে নেমে হচ্ছে সে আমাকে দেখে, পরে আমার পিছন পিছন ঘুরঘুর করতে থাকে। তখন একটা মেয়েকে পাঠায় আমার কাছে, মেয়েটা আমার কাছ থেকে এসে বলতেছে, আপু আপনার কাছ থেকে আপনার ফেসবুক আইডিটা পাওয়া যাবে। পরে হচ্ছে যে আমি যেহেতু একটা মেয়ে মানুষ চাইছে, জাস্ট আমি ওইভাবেই দিয়েছিলাম তাকে ফেসবুক আইডিটা। তারপরে হচ্ছে যে আমি আমার বাসায় ব্যাক করি, তখন রাতে হচ্ছে হঠাৎ ফেসবুক ঘাটাঘাটি করতে করতে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে। আমি যখন ছেলেটার ফেসবুক আইডি দেখি তখন আমি বুঝতে পারছিলাম যে এই সেই ছেলেটা, যে ছেলেটা আমার বিয়ের টাইমে আমার পিছনে ঘুরঘুর করতেছিল, ওই ছেলেটাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। অ্যাকসেপ্ট করার পরে হচ্ছে যে দেখতে পাই সে আমাকে অনেকগুলো কমেন্ট করে। ফার্স্ট কমেন্টই ছিল যে আমি তোমাকে বিয়ে করতে চাই। তো আমি ওইটা দেখে তো মেসেজ চেক করে দেখছি ওখানেও সেম, আমি তোমাকে বিয়ে করতে চাই। একটা ছেলে হাই হ্যালো করে, বাট নো, সে এরকম কোনো কিছু করে নেই, জাস্ট বিয়ে করতে চাই। তারপর হচ্ছে যে এরকম লেখার পরে আমি হচ্ছে কথা বলি, তারপরে সে আমাকে বলে আমার খুব ভালো লাগছে তোমাকে, এরকম কথা বলতে থাকে। তবে আমার ফ্যামিলি থেকে আমার একটা ছেলের সাথে বিয়ের কথাবার্তা চলছে, কিন্তু আমি তখন আমার ফ্যামিলির কাছে আরও টাইম চাইছি যে আমি একটু পড়াশোনা করে আর একটু পরে বিয়েটা করতে চাচ্ছি। তারপরে হচ্ছে যে আমার ফ্যামিলি আমাকে সময় দেয়, তবে ওই মুহূর্তে হচ্ছে এই ছেলেটার সাথে আমার কন্ট্যাক্ট। তারপর থেকে কথা কন্টিনিউই ফোনে চলছে, এমন হচ্ছে যে সারা রাত কথা বলছি। এরকম করতে করতে আমারও ভালো লাগতে শুরু করে, তারও ভালো লাগে এবং তার সাথে একটা সম্পর্ক গড়ে ওঠে। পরে হচ্ছে হঠাৎ করে একদিন তার সাথে একটু কথা কাটাকাটি মানে হয় না, মানে সামান্য দেখা যাচ্ছে যে সে আমাকে পাচ্ছে না, তখন তার মা আমাকে ফোন দিয়েছে, ওই ছেলের মা আমাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলতেছে যে তুমি আমার ছেলেকে ব্লক করেছো কেন? আমার ছেলে তো অনেক হাউমাউ করে কান্নাকাটি করতেছে, দেখো আমার হাজব্যান্ড কিন্তু বাইরে থাকে, আমার ছেলে যদি এই মুহূর্তে হুটহাট কিছু করে ফেলে তো আমার হাজব্যান্ড আর কোনোদিন দেশে ফিরবে না, তুমি এখনই তাকে ব্লক থেকে উঠাও, তোমার কাছে রিকোয়েস্ট করি। মানে এভাবে একজন মা যখন এভাবে বলতেছিল, আমার মনে হচ্ছিল যে একটা মা কতটা কষ্ট পাইলে, ছেলের কষ্ট দেখলে সে এভাবে একটা মেয়েকে ফোন দিয়ে বলে। তখন আমি সেই কষ্ট থেকে তাকে মানে ব্লক থেকে উঠে আমি তাকে ফোন দিয়েছি। সে আমাকে দেখা করার জন্য মানে অনেক মানে করতেছে যে আমি তোমাকে সামনাসামনি দেখতে চাই, বা আমারও খুব দেখার আগ্রহ ছিল। তো এভাবে করে তার সাথে আমার দেখা হইলো। তার সাথে আমার প্রথম যেদিন দেখা হয় ওরে খুব মানে ভদ্রসদ্রই লাগছিল, ভালোই লাগছিল। তো আমাদের এই 1 মাস 4 দিন রিলেশনের মধ্যে আমাদের 3-4 বারের মতো দেখা হয়েছে। তারপরে সে এক পর্যায়ে বলে পরিবারের সাথে কথা বলার জন্য। সে কিন্তু আগে থেকেই তার পরিবারকে জানিয়ে রাখছে, কিন্তু আমার ফ্যামিলি কিছুই জানে না। তো হচ্ছে তারপরে আমি আমার আম্মুকে একদিন তার ছবি দেখাই। পরে আমার আম্মু তাকে দেখার পরে বলতেছে কি ছেলেটাকে তো বকাটে বকাটে লাগে, না না এই ছেলের সাথে হবে না। তারপরে আমি তো ছাড়তে পারতেছি না, আমি কথা বলতেছি তার সাথে। আমার বাবা মা হয়তো বা আজ তাকে মানে বকাটে দেখছে, বাট সে ওরকম না, হয়তো বা পরে মেনে নেবে, কারণ সে একটা রেস্টুরেন্ট চালাচ্ছে বা তার একটা রেস্টুরেন্ট আছে নিজের, সে বেকার না, সে একটা কর্ম করছে। এবং একটা সময় সে তার বাড়িটাও দেখাইছে আমাকে, ভিডিও কলে তার কর্মস্থানও দেখাইছে। সবকিছু দেখে আমার ভালোই মনে হয়েছে, ছেলেটা ভালো, পরিবেশ ভালো, আমি এখানে ভালো থাকতে পারবো। আম্মুকে হাইড করছে, হ্যাঁ আম্মু আমি ওকে ছেড়ে দিব, আম্মুকে এটা বলতেছি আমি, কিন্তু আমি কন্টিনিউ কথা বলে যাচ্ছি। একদিন রাত 3টার দিক হঠাৎ আম্মু দেখছি আমি কথা বলতেছি অনেক লং টাইম, আম্মু আমার পাশে বসা মানে খাটের পাশে অন্ধকারে বসেছিল, আমি বুঝিনি, মানে আমি তো কথা বলতেছি, উনি বসে বসে শুনছে আমি কি কথা বলছি। ওই টাইমে দেখার পরে সাথে সাথে আমার আম্মু আমার মামাকে ফোন দেয়, ওই রাত্রে ফোন দিয়ে মামাকে বাসায় আনে। আমার মামা একটা পর্যায়ে বলে আমার আম্মু যেই ছেলেটাকে আমার জন্য পছন্দ করে রাখছিল তার সাথে আমার এঙ্গেজ করার জন্য, যে ওর সাথে ওর এঙ্গেজ করে রাখো। আমার আম্মা তখন ডেটটা ফিক্সড করে শুক্রবার, ওই দিন রাতে ফিক্সড করে। পরিবার থেকে যার সাথে বিয়ে ঠিক করেছে তার সাথেই পরের শুক্রবার এঙ্গেজমেন্ট ঠিক হয়ে যায়। হ্যাঁ এঙ্গেজমেন্ট ঠিক হয়ে যায়। তো আমি হচ্ছে আমার যার সাথে সম্পর্ক ছিল তাকে হচ্ছে জানাই। আমি তখন মানে ওই সিচুয়েশনে ছিলাম না যে আমি একা একা পালায়ে বিয়ে করব, মানে এই হারটা আমার তখন ছিল না। আমি ফিল করছি যে একটা মাস যেহেতু আমি তাকে বলে সুন্দর মতো বুঝিয়ে সরাই দিই, ঠিক আছে, কারণ আমার আম্মু অনেক কান্নাকাটি করছে, সরিয়ে দিব এরকম একটা চিন্তা ভাবনা করি। তখন আমি তাকে সাথে সাথে জানানো হয়েছে যে এরকম পজিশন চলতেছে, দেখো তুমি আমাকে মাফ করে দাও, তুমি সরে যাও, আর আমাদের সম্পর্কটা মাত্র 1 মাসের, এটা নিয়ে বেশি আগ্রহ করা যাবে না, আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে যেতে পারবো না এই কদিন সম্পর্কে, আর তোমাকে আমার ফ্যামিলি অ্যাকসেপ্ট করছে না। এটা জানানো হয়। জানানোর 20 মিনিটের মধ্যে হচ্ছে তার মা আমাকে জাস্ট ভিডিও কল দিছে, দিয়ে দেখাচ্ছে যে তার ছেলে পাগলামি করছে, গলাদড়ি দিচ্ছে, এবং তার কান্নাকাটি দেখছি আমি ভিডিও কলে, যে ও শুধু কান্না করছে আর বলছে মেঘলা তুমি বের হও, মেঘলা তুমি বাসা থেকে বের হও, মানে ও কান্না করছে আর এটাই বলছে আমাকে।
এটা আমার কাছে খুব ভয় লাগছে। তখন আমি আমার জন্ম নিবন্ধনটা নিয়ে আমার হাতের যে ফোনটা ছিল, আমি তখন আমার ছোট বোনকে ফোনটা হাতে দিই। ফোনটা নেই কিছুর জন্য ফোনের মাধ্যমে খুঁজে বা ফোনে ফোন দিবে বারবার, আম্মু আব্বু কান্নাকাটি করবে, মানে এরকম একটা ভয়। ফোনটা আমি আমার ছোট বোনের হাতে দিলাম, বাসা থেকে বের হয়ে যাই এক কাপড়ে। কিছুটা রাস্তা যাওয়ার পরে সে আমাকে আগায় নেওয়ার জন্য আসছে, ডিরেক্ট সে তার বাসায় নিয়ে যায়। তারপর বাসায় নিয়ে যাই, তারপরে তার আম্মু বোন তারা সবাই আমাকে বুঝাইলো, বারবার বলতেছিল যে তুমি এখানে ভালো থাকবা, তুমি এত কান্নাকাটি করো না। মানে আমি খুব কান্না করতেছিলাম, আমি কি করবো, মানে আমার ভয় লাগতেছিল অনেক। তারপরে সন্ধ্যার দিকে হচ্ছে কাজী আসার পরে আমাদের বিয়ে কমপ্লিট হয়ে যায়, কোর্টের মাধ্যমে আমাদের বিয়েটা হয়ে যায়। তারপর হচ্ছে একদিন যায়, মানে রাতটা পার হওয়ার পর সকালে আমি আমার বোনকে ফোন দিছি, আমার ছোট বোনকে জাস্ট আমি ফোন দিয়ে বলতেছি যে আমি বিয়ে করে ফেলছি। মানে আমি কথাটা বলতেছি, আমি কাঁপতেছি, আমি তো বিয়ে করে ফেলছি। আমার আম্মু ফোন দিছে যে আম্মু তুমি এখান থেকে বের হয়ে আসো, ওই ছেলেটা ভালো না আম্মু, তুমি বের হয়ে আসো। আমি বের হইনি। আমি ভাবছি, আমার কাছে মনে হয়েছে আমি এখানে বিয়ে যেহেতু করেই ফেলছি, মেয়েদের জীবনে বিয়ে একবারই, আমি এখানে থাকবো। তারপর থেকে আর আমার ফ্যামিলি আমার সাথে যোগাযোগ করে না। তো এইভাবে করে কিছুদিন যাইতে থাকে। তারপরে তার কোনো কর্মই আমি দেখছি না, ছেলেটা ওইভাবে কোনো কাজকর্ম করছে না। তো তার কিছুদিন পরে জানতে পারি আমি যেই টিনের বাসাটায় আমি আসি এইটাই তাদের নিজস্ব বাসা, কিন্তু সে যে আমাকে বিল্ডিং দেখাইছে বা দালান দেখাইছে ওইটা তাদের না, অন্য মানুষের। এটা আমি জানার পরে মানে আমি জাস্ট রুমের মধ্যে হাউমাউ করে কান্না করার পরে এক পর্যায়ে আমার শাশুড়ি এসে মানে জাস্ট আমাকে দূরে বলতেছে, মা তুমি যেহেতু আসছো এই সংসারে তুমি করো, ওরে আমি বিদেশে পাঠাইলে একটা ব্যবস্থা হবে। আমি বলছি আমার কোনো কষ্ট নাই, সে টিনের করে না, সে আরো খারাপ জায়গায় থাকুক, কিন্তু সে সম্পূর্ণ ঘটনা আমাকে জানাক। কেন মিথ্যা বলে সে আমাকে এখানে আনলো? এরকম চলতে থাকে। মাঝে মাঝে আমি যখন তার সাথে বাইরে বের হইতাম তখন হচ্ছে যে আর আশেপাশের মহিলারা তারা হচ্ছে জিজ্ঞেস করতো যে এই মেয়েকে তোর বউ কই? তো হঠাৎ করে আমার কাছে আশ্চর্য লাগলো, মানে এগুলো কি বলতেছে আমি বুঝে উঠতে পারতেছি না। তখন তার মা 2-1 দিনের মধ্যে তাকে আর আমাকে অন্য একটা এলাকায় বাসা নিয়ে দিল, ওইখানে থাকতে বললো। আমার কাছে বিষয়টা অন্যরকম লাগছে যে আমাকে কেন অন্য জায়গায় পাঠাইলো। তো এরকম করেই চলতে থাকে। তো আমার যখন বিয়ে 4-5 মাস তখন আমি কনসেপ্ট, আমার শ্বশুর দেশের বাইরে থাকে, সে হচ্ছে খরচ দিচ্ছে, আমার শাশুড়ি ওই খরচে বাজার টাজার করে দিয়ে যাচ্ছে আমাদের দুজনে যতটুকু লাগে। ততদিনে আমি এইটা জানতে পারলাম যে সে বেকার, সে যে রেস্টুরেন্টের কথা বলছিল পুরোপুরি ঘটনা মিথ্যা ছিল। এরপরে আমার ফ্যামিলি কোনোভাবেই তাকে মানছে না, আমাদের এই বিয়ে আমাদের ফ্যামিলি মানবেই না, যে কারণে সে আমার ফ্যামিলির সাথে পুরোপুরি কানেক্ট অফ করে দিয়েছে আমাকে। তো এভাবে আমি যে পুরো প্রেগনেন্সি টাইমটা কাটাইছি, আমি মাছ কিংবা মাংস মানে এগুলো আমি চোখেই দেখিনি, ডাল ভাত আর আলু ভাজি এটা করেই খাইতাম। ও আমাকে বলতেছিল যে বাচ্চাটা হয়ে যাক, তারপরে আমি বিদেশে চলে যাব, কষ্ট থাকবে না। ওই যে একটা সময় চলছে, মানে আমি পুরো একা রান্না করছি, একা খাচ্ছি। একটা প্রেগনেন্ট টাইমে দেখবেন কি তার পরিবারকে সবার আগে প্রয়োজন পড়ে। আমি যে প্রেগনেন্ট হয়েছি আমার বাবা মা কেউ খুশি না, কারোর সাথে যোগাযোগই নাই। তখন আমার মানে অনেক ভালো মন্দ খাওয়া দরকার ছিল, কিন্তু আমি এরকম কিছুই পাইতাম না। মানে আমার কাছে মনে হইতো কি আমি যেন কতটা ক্ষুধার্ত, আমার জন্য একটু ভালো খাওয়া উচিত। মানে এত যন্ত্রণা পাইতাম, তখন আমি ভাবতাম কি আমি একটু আম্মুর কাছে যাই, মায়ের কাছে যাই, গেলে মনে একটু ভালো খাইতে পারবো। আমি ওই টাইমে আমার মনে পড়ে যে আমি আমার ব্যাগটা গুছাইছিলাম জাস্ট, আর আমি তাকে বলেছিলাম যে আমি জাস্ট আমার বাসায় যেতে চাই, কিন্তু আমার বাসা থেকে যেহেতু মানতেছে না, সে আমাকে যেতেও দিবে না ওইখানে। আমি বাড়িতে যেতে চাইতাম, মানে আমার খুব কষ্ট হইতো। আমার মানে আমি এমন হয়তো 2টা ড্রেস পরে আমি 6 মাস কাটাইতেছি। আমার মনে হতো কি আমি একটু বাড়িতে গেলে মনে হয় একটু ভালো থাকতে পারবো। আর যাই হোক আমি মানে একটা ভালো ফ্যামিলি থেকেই বিলং করে আসছি, ঠিক আছে। আমার বাবা যেহেতু ব্যবসা করে, আমি মানে খুব মনে হইতো যে আমি একটু কতদিন যেন তেরাস, আমি খাই না, আমি ভালো একটা পোশাক পরি, আমি একটু বাড়িতে 2টা দিন থাকবো, পায়ে ধরে কান্না করতাম। তখন ওই মুহূর্তে আমাকে মানে এইখানে চুলগুলো ধরে জাস্ট এইভাবে মানে এমনি ঘুষিতেছে, এমনি করে জাস্ট এই পিঠে এত পরিমাণের ঘুষি দিছে, ঠিক আছে। মানে ঘুষি দিতে এক পর্যায়ে আমাকে ফেলে দিয়ে জাস্ট লাইথাইতেছে। কারণটা হচ্ছে আমি ব্যাগ গুছাতে পারবো না। ঈদের দিন আমি জাস্ট তার 2টা পায়ে ধরে বলতেছি কি আমার আজকে তো ঈদের দিন, তখন আমি প্রেগনেন্ট।
কিন্তু ঈদের দিন আমি কি একটু বাড়িতে যেতে পারি, আমি একটু আম্মুর সাথে দেখা করতে চাই। আমার জীবনে তো এটা ফার্স্ট ঈদ আমার ফ্যামিলিকে ছাড়া, আমি আমার আম্মুকে একবার দেখবো, আমাকে একটু যেতে দাও। তাকে আমি 2 পা ধরে রিকোয়েস্ট করি, কিন্তু সে আমাকে জাস্ট লাথি মারে আর সে বলতেছে তোর মাকে কল দিয়ে কথা বল, যেতে হবে কেন এখানে। তারপর আমি স্টিল নাও ছিলাম, বিকজ আমি তখন তো তাকে অনেক ভালোবাসি, তাকে ছাড়া থাকা আমার অনেক কষ্ট হইতো। তো এইভাবে চলতে থাকে 6 মাস। তারপরে আমার শ্বশুর উনি দেশে ফিরে, তখন আমার শ্বশুর বাড়িতে আমাকে নিয়ে যাওয়া হয়। এরপরে তখন তার বাবা আমাকে বলল যে ওরে ভালো একটা ডক্টরের কাছে নিয়ে যাও, যেহেতু এখন প্রায় 7-8 মাস চলতেছে। তখন আমি ডক্টরের কাছে যাই, যাওয়ার পরে জানতে পারি যে আমার বাচ্চার ওয়েট অনেক কম, অপুষ্টিতে ভুগতেছে। আমার শরীরে ভীষণ দুর্বল হয়ে পড়ছে। তখন আমি বের হয়ে অনেকক্ষণ কান্না করছি। তারপরে তখন আমি জাস্ট আমার বাবাকে ফোন দিয়েছি, ফোন দিয়ে বলছি বাবা আমার তো বাচ্চা হবে, বাবা আমাকে এখন মেনে নাও। বাচ্চা অনেক অপুষ্টিতে ভুগতেছে, প্লাস আমি নিজে অনেক অসুস্থ, এখন আমাকে মেনে নাও, এখন তোমরা আসো। তারপরে আমার বাবা একটা পর্যায়ে রাজি হয়, পারিবারিকভাবে মেনে নেওয়ার ব্যবস্থা হয়। তারা ডেট জানে, বলছে তার আগের দিনে তারা আসবে। আপনার শ্বশুর বাড়িতে আসবে? হ্যাঁ। আপনার পরিবার? হ্যাঁ। দেখেন আমার কি কপাল, আমার যখন 8 মাস প্রেগনেন্ট তখন আমি তার নানুর কাছে জানতে পারি যে তার পূর্বে ওয়াইফ ছিল, সে একজন ডিভোর্স। এটাই বাকি ছিল আমার জীবনে। এটা আমি মেনেই নিতে পারিনি, যেহেতু আমি একটা আনম্যারিড মেয়ে ছিলাম। এটা আমার জন্য অনেক বড় একটা কষ্টের ছিল। আমি শুধু একটা কথাই ভাবছি যে আমি যদি এখন এই ট্রেসটা আমার মাথায় নেই, তাহলে আমি নিজেও অসুস্থ হবো, আমার বাচ্চা অসুস্থ হবে। আমি এটা নিয়ে ওর সাথে কোনো রকম ঝগড়া করব না, আমি ওকে বুঝতেই দিব না যে এটা আমি জানি। তবে আমার বাচ্চা হওয়ার পরে আমি একটা সিদ্ধান্তে চলে আসবো আমার বাচ্চাকে নিয়ে। তবে আমার বাচ্চা আসা পর্যন্ত আমি এটা নিয়ে কোনো কিছু করব না। তারপর আমার 8 মাস 15 দিন আমার যখন পেন উঠছে, তখন আমার বাবা মা আসে। তারপরে আমাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। আল্লাহর রহমতে একটা পুত্র সন্তান হয়। তারপরেই তার রূপ অনেক চেঞ্জ। সে বাচ্চাকে দেখে তারপরের দিন বলতেছে আমি তো এটারই অপেক্ষা করতেছিলাম, এখন চলে যেতে পারিস। মানে তার ইন্টেনশন কি যে একটা বাচ্চা হওয়া মানে একটা মেয়ে আটকে যাওয়া, এখনো আমার পায়ে ধরে থাকবে বাচ্চার জন্য হইলেও। ও বলতেছে আমার বাচ্চা রেখে তুই চলে যা। ব্ল্যাকমেল করতেছে এক পর্যায়ে। সে অন্য রুমে গিয়ে ঘুমাইছে, সে আমার রুমেও ঘুমায় না। সে বাবুকে নিয়ে যায়, আমার সাথে রাত্রে ঘুমাইতেও দেয় না। মানে এই লেভেলের টর্চারিং শুরু করছে। বাবুকে নিয়ে সে তার মায়ের কাছে ঘুমাইতে দেয়, মানে আমার কাছে বাচ্চাকে দেয় না। এর মধ্যে যেমন আমার শ্বশুর, সে বলতেছে কি আগের মেয়েটা এভাবে চলে গেছে, এই মেয়েটার এভাবে টর্চার করিস না। ও যে চলে যেতে চাইতেছে, ওর বাচ্চাটাকে নিয়ে ওর বাবার বাড়িতে রাখায়, সুস্থ হোক ফিরে আসবে। কিন্তু তারা কোনোভাবেই বাচ্চা দিব না। এখন তো আমি বাচ্চা রেখে যাইতেও পারতেছি না, আমি আর এখানে থাকতে পারতেছি না কোনোভাবেই। পরে আমি চিন্তা করতেছি ওর তো মাথা ঠিক থাকে না, তো মারলে অনেক মারধর করে, তাহলে আমি একটা কাজ করি, আমি একাই চলে যাই, পরে আমি বাবুকে নিব। মানে আমি এরকম চিন্তা ভাবনা করছি। তারপরে দিন আমি বলছি ওকে তোমরা বাচ্চা রেখে দিতে চাও, রেখে দাও, আমি চলে যাবো। এটা বলার পরে আমি জাস্ট বের হবো, ওই মুহূর্তে আমাকে বলতেছি কি মেঘলা শুনে যা, তোর সাথে কথা আছে। সে করছে কি এই হাত দিয়ে আমাকে এভাবে মারছে, চুলগুলো ধরে এইভাবে চুলগুলো এইভাবে ঘুরাইছে। ভাই আপনি বিশ্বাস করবেন না, আমার এই পায়ের আঙুলগুলোয় কামড়াইছে। পশু যেমন কামড়ায় না মানুষকে, ও আমার এই প্রতিটা হাতের এইখানে স্পট থাকতো, এখানে কামড় দিত, মানে কামড় দিয়ে মাংস এভাবে টানতো। তখন আমি হাউমাউ করে কান্না করছি। আমি মানে ওই পাশে ওর মা বোন যে ও তো মরে যাবে, ও তো মরে যাবে, ও তো মরে যাবে, ছাড়। মানে একটা পর্যায়ে দেখতেছি অনেক সিরিয়াস অবস্থা হয়ে গেছে, আমি তো অসুস্থ, মানে আমি উঠতেও পারতেছি না, নামতেও পারতেছি না, এমনিই পড়ে আসি। ও আমাকে মারতেছে। ওই সময় জাস্ট আমার যে কি মুহূর্ত চলতেছিল আমি জাস্ট বুঝাইতে পারবো না, এত বাজে ভাবে মারছে। তারপরে মারার পরে একটা পর্যায়ে সে পাশের রুমে যায়, তার মা তাকে স্থির করে। আমার বাচ্চা তখন তাদের কাছে, মানে আমার শাশুড়ি ননদের কাছে। ওই মুহূর্তে জাস্ট আমি বের হইছি, আমি এক দৌড় দিয়ে জাস্ট আমি একবারে মেন রোডে চলে গেছি। পরে হচ্ছে যে আমি থানায় যাই, থানার সহযোগিতা নিয়ে বাচ্চাকে দিয়ে যাই। তারপর আমার ফ্যামিলিকে ফোন দিয়ে আমার বাচ্চা সহ আমার ফ্যামিলির হাতে আমাকে তুলে দেওয়া হয়। আর বলা হয় যেন আমরা এটা ভালোভাবে মিটমাট করে তারপর এখানে আসি। তারপর হচ্ছে 1 মাস রানিং চলছে, তারা আমার কোনো খোঁজখবর নিচ্ছে না, তারা হচ্ছে কোনো খোঁজখবরই নিচ্ছে না, বাবুর কোনো তো খোঁজখবরই না, টাকা পয়সা বাবুর দুধ টুধ কিছু না। মানে এমন হইতো যে ও যখন আমাকে মারতে থাকতো তখন বাচ্চা হাউমাউ করে কান্না করতো। আমি আমার বাচ্চাকে ওই সিচুয়েশন থেকে, মানে আমি যে আমার বাচ্চাকে নিয়ে আজকে সিঙ্গেল মাদার, আমি আজকে বের হয়ে আসছি এই কারণেই যে আমার বাচ্চাকে আমি ওই মেমোরিটা দেখাইতে চাই না। পরে হচ্ছে এক পর্যায়ে আমি নিজে তাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। ডিভোর্স দিয়ে এখন আমি আমার বাচ্চাকে নিয়ে একা আছি। 1 বছর হবে, 1.5 বছর আমরা সেপারেট। আমি বাড়িতে আসছি 6 মাস পরে ডিভোর্স দিয়েছি। ফ্যামিলির সাথে আছি, বাবা যে বিজনেস করছে সেখানে হেল্প করছি, সেখান থেকে ভালো একটা আসতেছে, যতটুকুতে আমি আমার বাচ্চাকে নিয়ে চলে ফিরে ভালো আছি আলহামদুলিল্লাহ।
বাট আমি মানে এগুলো নিয়ে কোনো আফসোস করি না, কিন্তু আমি আলহামদুলিল্লাহ বেঁচে আছি যে আমি ওই ফ্যামিলি থেকে আমি ডিভোর্সের ট্র্যাক নিয়ে ঘুরতেছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমি লাশ হয়ে বের হইতেছি না। আমি মুক্তি পেয়েছি। আমি ওই ফ্যামিলিতে থাকলে লাশ হয়ে বের হইতাম, তার চাইতে আমি এটা ভালো, এটা বেছে নিচ্ছি যে আমি ডিভোর্স। আজকে পাঁচটা মানুষ আমাকে খারাপ বলতে পারে বলুক, তাও আমি আমার সন্তানের জন্য বেঁচে থাকবো। আমার সন্তান ওই খারাপ মুহূর্তগুলো দেখবে না, এটা মনে করে আমি আলহামদুলিল্লাহ আমার বাচ্চাকে নিয়ে আমি অনেক ভালো আছি। আর এই গল্পটা এই জন্যই বলা, যদি মানুষের, আমি বর্তমানে প্যানিক অ্যাটাকে ভুগতেছি, ঠিক আছে, আমি মানসিকভাবে অনেক টেনশন করতে করতে আমি প্যানিক অ্যাটাকে ভুগতেছি। যদি কোনোদিন আমি পৃথিবীতে না থাকি, আমার বাচ্চা যেন এই গল্পটা শুনতে পারে যে আমি ওর জন্য অনেক স্ট্রাগল করছি শুধু ওকে বাঁচিয়ে রাখার জন্য। আমি এই ছেলেটার সব কিছু জানার পরেও আমি এই সংসারে থাকতে চাইছিলাম শুধু আমার এই ছোট নিষ্পাপ বাচ্চাটার জন্য, কারণ ও তো বাবা মা ছাড়া একা কিভাবে বড় হবে, এটা কোনোভাবে পারবে না। যখন দেখছি যে না, এই মানুষটা এই এমন সাইকো বা এমন মানসিক রোগী, সে তার বাচ্চা কি ওইটাও বুঝবে না, সে তাকেও আঘাত করতে পারে, তখন আমি আমার সন্তানের জন্য শুধু বাবা তোমার জন্য মানে আমি এই সংসারটা ত্যাগ করছি, মানে তোমাকে একটা ভালো পরিবেশ দিতে পারি, একটা ভালো স্থানে মানুষ করতে পারি, একটা ভালো চিন্তা ভাবনার মধ্যে তুমি বড় হইতে পারো। আজকের অতিথি ছোট বয়সে বাবা মায়ের নিষেধ অমান্য করে অল্প দিনের প্রেমের আবেগে ঘর ছেড়েছিলেন। ভালোবাসার মানুষটির সাথে নতুন জীবন গড়ার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সময়ের সাথে সেই স্বপ্ন ভেঙে যায়। বর্তমানে তিনি এক সন্তানকে নিয়ে বাবার বাড়িতে কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। এই পর্বটি তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বার্তা, যারা পরিবারকে না জানিয়ে বাবা মায়ের মতামত উপেক্ষা করে শুধুমাত্র আবেগের বশে জীবনের বড় সিদ্ধান্ত নিতে চান। বিয়ে শুধু দুজন মানুষের সম্পর্ক নয়, এটি দুটি পরিবারেরও বন্ধন। তাই এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বাবা মা ও পরিবারের মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। অন্যদিকে অপরপক্ষের কোনো মতামত বা বক্তব্য থাকলে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।